জেল থেকে ফিরে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলছেন যে দুর্নীতি কোনো ইস্যু নয়। সত্যি কি পশ্চিমবঙ্গে দুর্নীতি কোনো ইস্যু নয়? আপনি কি বলবেন স্যার? না, শিক্ষামন্ত্রী কেন এই কথাটা বলেছেন সেটা তিনিই বলতে পারবেন, তার উত্তর নিশ্চয়ই তার কাছে আছে। কিন্তু আমার যেটা মনে হয় যে দুর্নীতি আর কোনো ইস্যু নয়, এইটা যদি সত্যি হয় তাহলে তার থেকে তো লজ্জার পরিস্থিতি তৈরি হয়নি। মানে এটা একটা তাহলে অভূতপূর্ব পরিস্থিতি। এটাও উনি স্বীকার করে নিচ্ছেন যে দুর্নীতি আর ইস্যু না। কখনো কখনো আমরা আমাদের লজিককে অনেক বেশি প্র্যাগমেটিক করি, মানে বাস্তব করে তুলি। এই বাস্তবতার কারণটা হয়তো এটা যে আমি কোন লজিকে সুতো দিয়ে নিজেকে জাস্টিফাই করতে পারবো। তো সেরকম কোনো পথ উনি নিয়েছেন কি না সেটাও আমি জানি না, আমি আন্দাজ করতে পারি মাত্র যে দুর্নীতি কোনো ইস্যু নয়। আবার যে প্রমাণিত দুর্নীতি সেটাকেও খানিকটা সহজ এবং স্বাভাবিক দেখানোর একটা প্রক্রিয়াও তিনি নিতে পারেন। কিন্তু ওই যে কথাটা বললাম যে দুর্নীতি আর ইস্যু নয়, এই কথাটার মধ্যেই এত বড় একটা দুর্নীতির পাহাড় লুকিয়ে আছে, সেটা তোমাদের একটু বোঝা দরকার। এই জন্য আমি কথাটা বলছি যে আমি রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, আমি যুধিষ্ঠিরের সঙ্গে তর্ক জুড়েছি, আমার বুদ্ধদেব বসু মহাভারতের কথা লিখেছেন। আমরা মহাভারতের শয়ে শয়ে ইন্টারপ্রিটেশনস করেছি। কেন করেছি? বিভিন্ন নীতি এবং নৈতিকতার পার্সপেক্টিভসগুলোকে ধরবার জন্য। যে কার দোষ, এটা যদি অন্যায় হয় তাহলে এই অন্যায়ের সুতোটা কোথার থেকে এলো, সেই সুতো দিয়ে গোটাতে গোটাতে একেবারে শেষকালে কোথার থেকে এটা উৎপন্ন হলো। এই তর্ক বিতর্ক তো করেছি রামায়ণে, মহাভারতে, ইলিয়াডে, ওডিসিতে, এবং করেই চলেছি। আমি যদি কোনো একটা সাহিত্যের ছাত্র হই তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখছেন চরিত্রহীন। তার মানে চরিত্র কি? কে চরিত্রহীন? কোথায় দুর্নীতি? এখন তোমাদের এই কথা শুনে আমার একটা কিছু কথা মনে হলো যে দেখো, চরিত্রহীন যখন বলি কাউকে আমি, ক্যারেক্টারলেস, তখন আমি মোটামুটি একটা যৌনগন্ধি শব্দ হিসেবে এটাকে দেখি, যেটা একটা এক্সট্রা ম্যারাইটাল। এটা কিন্তু আমি ইম্পোজ করেছি শব্দটার ওপর। কিন্তু যখন পাহাড় প্রমাণ দুর্নীতি করেন কোনো মানুষ, তাকে আমি ক্যারেক্টারলেস বলি না। যখন একজন মন্ত্রী তার দায়িত্ব পালন না করে কুদায়িত্ব পালন করেন, পক্ষপাত করেন এবং বেআইনিকে আইন সিদ্ধ করে তোলেন, সেই প্রক্রিয়াটাতে তিনি একজন চরিত্রহীন মানুষ। অর্থাৎ তার যা কাঙ্ক্ষিত চরিত্র সেটা তিনি পালন করেননি। ফলে যিনি এটাই পালন করেন না, তিনি দুর্নীতি সম্পর্কে কি নিদান দিলেন, এইটা আমার পক্ষে, আমি ছোট হতে পারি, আমি খুবই তুচ্ছ একজন মানুষ হতে পারি, কিন্তু এর উত্তর বোধহয় তার সূত্র ধরে আমি দিতে চাইব না। আমি বরং আমার জায়গা থেকে বলতে পারি যে দুর্নীতি, এই যে নেই নীতি, এই নেই নীতির ব্যাপারটার মানে হলো যে একটা নৈতিক কাঠামো ছাড়া, একটা নীতিগত স্ট্রাকচার ছাড়া, ভ্যালুস ছাড়া, যাকে আমরা বলছি মূল্যবোধ, এছাড়া কিন্তু কোনো সভ্যতা কোনোভাবে সাস্টেইন করেনি। ফলে মানুষ যখন অনেক বেশি বেশি মানুষ হয়েছে, আরো বেশি বেশি সভ্য বলে নিজেদের দাবি করেছে, আসলে সেই গোটা জার্নিটাই হচ্ছে কত সে বেশি নৈতিক হতে পেরেছে। তাহলে আমরা যখন ভেবেছিলাম বিজ্ঞান আমাদের একটা নৈতিকতার পাঠ দেবে, কিন্তু সেটা হলো না। আমরা প্রথম বিশ্বযুদ্ধ করলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ করলাম, আমরা দেখলাম যে লজিক বোধহয় আমাদের একটা নৈতিকতার পাঠ দেবে, যুক্তিবোধ। কিন্তু দেখলাম যুক্তি আসলে
অনৈতিকতাকে আটকানোর কাজে এত সুচারুভাবে ব্যবহৃত হচ্ছে যে মানুষ এখন যুক্তির ওপরও ভরসা রাখতে পারছে না। আমরা ভেবেছিলাম যে আমাদের যে ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের যে এজেন্সিসগুলো আছে, পুলিশ, প্রশাসন, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, সৈন্যবাহিনী, রাস্তাঘাট করবার মানুষজন, এদের মধ্যে এরা আমাদের দুর্নীতি থেকে রক্ষা করবেন। কিন্তু যত দিন যাচ্ছে মনে হচ্ছে দুর্নীতি নিবারক যদি কোনো সমিতি তৈরি করা হয় তাহলে সেখানেও প্রচুর দুর্নীতি হবে। অর্থাৎ তার মধ্যে কে ঢুকবেন, তার মধ্যে থেকে কে বেরোবেন, কাকে যোগ্য মানুষকে বাদ দিয়ে দেওয়া হবে স্ক্রিনিং করে, তাকে 10 নম্বর এক্সট্রা দিয়ে দেওয়া হবে, তাকে 10 নম্বর মাইনাস করে দেওয়া হবে। তুমি ভেবে দেখো যে দুর্নীতি বিবর্জিত কোনো সমাজ কিন্তু তুমি আশা করতে পারো না। সেটা এমন একটা সমাজ, সেটা হচ্ছে পিওর সমাজ, যেটা তুমি কল্পনা করতে পারো। রিপাবলিকে এই কথা আছে যে পারফেকশন, এই পারফেকশনে কিন্তু আমরা পৌঁছতে পারি না। পারফেকশনকে তুমি গড ভাবতে পারো, পারফেকশনকে তুমি নেচার ভাবতে পারো, পারফেকশনকে তুমি আইডিয়াল কিছু ভাবতে পারো, কিন্তু মানুষ চায় যে সেই পারফেকশনে পৌঁছতে। এটা হচ্ছে মানুষের জার্নি। সেই মানুষের জার্নিতে যদি দেখা যায় চতুর্দিক দুর্নীতিতে ডুবে যাচ্ছে, তখন এই দুর্নীতি সারানোর প্রধান কর্তব্যটা হলো কি? যে দুর্নীতি হচ্ছে এটা মানা। আমি আমার স্ত্রীর সঙ্গে দুর্নীতি করি, তাকে চেপে দিই, তার কণ্ঠরোধ করি, তাকে হেয় করি, তাকে তুচ্ছ করি, এখান থেকে আমি মুক্তি পাবো কি করে? এখান থেকে উত্তম আমি মুক্তি পাবো এইভাবে যে আমি যখন নিজের কাছে নিজে বুঝবো যে এটা আমি করি। এটা হচ্ছে, আমি যদি কিছুকে ডিটেক্ট করতে পারি তবেই না সেটা সারানোর প্রসঙ্গ। দেখা যাচ্ছে যারা এই দুর্নীতিটাকে পোষণ করেন তারা প্রথমে বলছেন দুর্নীতিটা ইস্যুই না। তার মানে আসলে তারা বলছেন দুর্নীতিটা চলতে থাকুক, দুর্নীতিটা চলতে না থাকলে আমার এই জেল মুক্তি হয়তো হয় না, দুর্নীতিটা আছে বলে তবু আমি বাঁচলুম। ফলে এই যে তোমাদের যে কথাটা বলছিলাম যে একটা সময় পর্যন্ত কোনো পারফেকশন জায়গা কিন্তু আমরা পৌঁছতে পারিনি, পারবও না। ফলে এর আগের সরকারের সময় দুর্নীতি ছিল না। কোন পাগলে বলবে ছিল না? তোমরা হয়তো ছোট বাচ্চা, কিন্তু আমি তো অনেকটা সময় জুড়ে সেই রেজিমকে দেখেছি। কিন্তু দুর্নীতি অনেক বেশি ব্যক্তি এবং গোষ্ঠীগত ছিল। এই কথাটার মানে কি? অর্থাৎ আমি, আমার বাবা অমুক আইএএস বা আইপিএস বা মন্ত্রী বা এমএলএ বা এমপি, আমি কিছু বাড়তি সুবিধা নিলাম বা বাড়তি সুবিধা পেলাম, বা দুর্নীতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয় আমার বাবা অমুক বলে তুমি আমাকে বেশি সুযোগ দিয়ে দেবে, কারণ তুমি চাও আমার বাবার সান্নিধ্যে আসতে। ফলে দুর্নীতি কিন্তু একটা জাল। ফলে গোষ্ঠীগত স্তরে দুর্নীতি ছিল, ব্যক্তিগত স্তরে তো দুর্নীতি ছিলই, দুর্নীতিবাজ মানুষ তো চিরকালই ছিলেন। কিন্তু যে কথাটা বারবার করে বলা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, অর্থাৎ দুর্নীতিকে বর্জন করবে, দুর্নীতি যারা করবে তাদের শাস্তি দেবে, দুর্নীতি যারা করবে তাদেরকে অন্যায় বলে পরিগণিত করে তাদের জেলে পাঠাবে, যে সিস্টেমটা, সেই সিস্টেমটা প্রাতিষ্ঠানিকভাবে, সেই প্রতিষ্ঠানটা প্রাতিষ্ঠানিকভাবে, সেই ইনস্টিটিউশনটা ইনস্টিটিউশনালাইজডভাবে একটা দুর্নীতিকে সংগঠিত করছে। এইটা ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং আমাদের দেশে যে যত বড় বড় থ্রেট আছে তার মধ্যে দুর্নীতি থ্রেটটা হচ্ছে সবচেয়ে বেশি। আমার ভাবতে ভালো লাগে যে একমাত্র বামপন্থীরা ছাড়া এই যে স্কুল নিয়োগে দুর্নীতি, হাজার হাজার ছেলে, এই যে কর্পোরেশনে দুর্নীতি,
লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খেলা। এই যে বালিতে দুর্নীতি, লিপস অ্যান্ড বাউন্সে দুর্নীতি, কয়লাতে দুর্নীতি, এসএসসিতে দুর্নীতি, এই পুরো যে দুর্নীতির কারবারি এবং কারবারটা চলছে, তুমি লক্ষ্য করে দেখবে যে এই দুর্নীতিবাজ মানুষগুলো এই সময়ে এইটা ঘটাতে পারছে। তাহলে যেমন করে বর্ষাতে কেন্ন বেশি হয়, বর্ষাতে পচে যায় তাড়াতাড়ি জিনিসপত্র, তেমনি একটা কন্ডিশনস পাচ্ছে, একটা পরিবেশ পাচ্ছে, একটা পরিস্থিতি পাচ্ছে, এমন একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি হচ্ছে যেখান থেকে এই দুর্নীতিটা অনেক গুণ বেশি, অনেক বেশি স্ট্রঙ্গার এবং অনেক বেশি নির্লজ্জতার সঙ্গে, অনেক বেশি বেহায়ার উৎসব। অর্থাৎ আমি চুরি করতাম, আমি কথা বলতাম না। পাড়ার একটা সাইকেল চোর যে পেটের দায়ে চুরি করে, তাকে যখন লোকে মারে, 5টা লোক বাঁচায়, মরে যাবে তো, কিন্তু সে যেন মনে করে যে সত্যিই তো আমি চুরি করেছিলাম, আমার বোধহয় এটা প্রাপ্য। আর যে সমাজে আমরা আছি সেখানে দুর্নীতি উৎসব হয়, দুর্নীতিবাজরা ছাড়া পেলে মালা নিয়ে দৌড়োয় আরো কিছু মানুষ, তারা হচ্ছে দুর্নীতির পৃষ্ঠব্রণ। ফলে এইরকম একটি দুঃসময়কে যদি কেউ এভাবে ব্যাখ্যা করেন, তার একটা কারণই হতে পারে সায়ন, সেটা হচ্ছে তারা মনে করছেন ভোটের প্রভাব নেই। এটা সাংঘাতিক কাণ্ড। তাহলে সত্যি সত্যি তো ভোটের প্রভাব নেই। এত মানুষ বলছেন তুমি আরজি করে কি করলে, এত মানুষ বলছেন এত হাজার হাজার ছেলে মেয়েদের পাওয়া চাকরি তুমি ধ্বংস করলে, অথচ যারা চাকরি কেড়ে নিল এমন একটা লোককেও তুমি আবিষ্কার করতে পারলে না। এই গ্রামে গ্রামে কারা টাকা তুলেছিল, প্রমাণ হয়ে গেল টাকা তুলেছিল, কিন্তু হু আর দ্য কালপ্রিটস, একটা লোককেও কিন্তু ধরা গেল না। এবং লক্ষ লক্ষ টাকা নিয়ে ওখানে দুর্নীতিগ্রস্তদের পক্ষে ভারতবর্ষের সেরা উকিলদের দিয়ে ওকালতি করানো হচ্ছে তোমার আমার ট্যাক্সের টাকায়। কিন্তু যেটা প্রশ্ন, তো আর তারপর এরকম অকুত ভয় কেন? এই যে একটু আগে বললাম বেহায়াপনার উৎসব কেন, নির্লজ্জতার উদযাপন কেন? এই জন্য যে দেখো এত কিছুর পরেও কিন্তু আমি ভোটে জিতেছি। আর বুকে হাত রেখে বলো তো সিপিএম, বুকে হাত রেখে বলো তো সিপিআইএমএল, বুকে হাত রেখে বলো তো বিজেপির কথা তো ছেড়েই দেওয়া যাক, তার কারণ দুর্নীতির যদি পারস্পরিক আলোচনা করা যায় অন্যান্য স্টেটের সঙ্গে, তাহলে অনেক কটা গোল বেশি দিয়ে ফেলতে পারে সার্বিকভাবে সেদিক থেকে। কেননা সেই যে আমাদের ছোটবেলায় 2G স্পেকট্রাম দুর্নীতি, কানিমোজি, জয়ললিতার দুর্নীতি, এবং একটা কাশিরামের দল ফিনিশ হয়ে গেল দুর্নীতির কারণে, সেখান থেকে লালু প্রসাদ যাদবের ঘোটালা, এই যে দুর্নীতির অভিযাত্রা, দুর্নীতির জয়রথ চলছে, এখন সেটা এসে একটা বিকটাকার রূপ লাভ করেছে। এবং সবচেয়ে দুঃখের কথা, মানুষ সেটাকে সয়ে নিচ্ছে, এবং সয়ে নিচ্ছে কিনা এটা প্রমাণিত হচ্ছে কি করে না, ভোটে তার প্রভাব পড়ছে না। হয়তো সে কারণেই শুধুমাত্র ইনি নন যাকে দিয়ে তুমি প্রশ্ন করলে আমায়, অনেক বড় বড় সাংবাদিকও বলছেন দুর্নীতি আসলে কোনো ইস্যু নয়। তারা খুব প্র্যাগমেটিক জায়গার থেকে বলছেন, সত্যিই তো প্রমাণ তো মিলছে না। কিন্তু এবার তুমি আমায় বলো যে মানুষ কি করবেন? মানুষের হাতে কটা ভোট? একটা ভোট। তো একটা ভোট কিসের জন্য দেবেন তারা? তার মানে তার কাছে 100টা ইস্যুস আছে, সেই 100টা ইস্যুকে অ্যাড্রেস করে তিনি একটা সিদ্ধান্তে পৌঁছবেন যে আমি ভাঙড়ে কাকে ভোট দেব। তাহলে তার ভোটটা যে দুর্নীতির পক্ষে গেল এটাও আমি বলতে পারি না। তিনি হয়তো পেটের কথাটা আগে ভেবেছিলেন, তিনি হয়তো আবাস যোজনার কথাটা আগে ভেবেছিলেন, তিনি হয়তো তার ছেলে মেয়ের
স্কুলে গেলে বা কলেজে গেলে কিছু টাকা পায় সরকার থেকে, সেটার কথা আগে ভেবেছিলেন। তিনি হয়তো রেশনের কথা আগে ভেবেছিলেন। একেবারে হতদরিদ্র প্রান্তিক মানুষ যারা সংখ্যায় সবচেয়ে বেশি, তাদের কাছে দুর্নীতি কেন ইস্যু নয়, তাদের ভোটে প্রভাব পড়ছে না, এইটাকে বড় করে যারা শুটেড বুটেড শিক্ষিত বাবু, যারা দুর্নীতির পরাকাষ্ঠা, যারা দুর্নীতির প্রপিতামহ, যারা দুর্নীতির বিজ্ঞানী, যারা দুর্নীতির যাকে বলে এক্সপার্ট, তারা সেটাকে জাস্টিফাই করছেন আরেকটা দুর্নীতির কথা বলে, যে দুর্নীতি করা যেতে পারে কেননা ভোটে তার কোনো প্রভাব নেই। অর্থাৎ আমি একটা সত্যি কথা বললাম, কিন্তু আমার তো লোকজন নেই। তোমারও প্রচুর লোকজন আছে, অর্গানাইজড লোকজন। তুমি একটা অর্গানাইজড পার্টি করো, পরের দিন আমার ঘর ঘিরে দিলে, তুমি স্লোগানিং দিলে যে আমি দুর্নীতিবাজ, আমার কোনো চরিত্র নেই, আমি একটা বেফালতু, আমি টাকা চুরি করেছি। এবার অনেক দূরে অত মানুষ টিভিতে দেখলেন, এতগুলো মানুষ যখন এই লোকটার ঘর ঘুরেছে, এতগুলো কথা বলছে, কিছু তো ঠিক। ফলে দুর্নীতিকে সাংগঠনিকভাবে দুর্নীতির পক্ষে প্রচার করা এবং দুর্নীতিকে চেপে দেওয়ার জন্য প্রচার করা, আর দুর্নীতি যারা করেনি তাদেরকে দুর্নীতি বলে অ্যাটাক করা, এই কাণ্ডটা এখন চলছে, ভয়ঙ্করভাবে চলছে। ফলে এটা ইস্যু নয় যারা বলছেন, তাদের থেকে সাবধান, ভয়ঙ্কর সাবধান। তাহলে সাধারণ মানুষের এখন কি করণীয়? সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষের কথা তোমাদেরকে তো বললামই, কিন্তু সাধারণ মানুষের আগে আর তুমি সিভিল সোসাইটির কথা ভাবো। দোজ হু আর দ্য পিলার্স অফ দ্য সোসাইটি। ধরো আমি মাইনে পাই, যে মানুষটা খেতে পান, তার যার একটা নিজস্ব বাসস্থান আছে, প্রয়োজনে একটা গাড়ি চড়ে ঘুরতে পারেন, দুর্নীতির প্রসঙ্গে তার অবস্থান কি? তাহলে বেশিরভাগের অবস্থান হচ্ছে চাটুকারি বৃত্তি। এখনো চূড়ান্ত প্রমাণিত দুর্নীতিগ্রস্ত ক্ষমতাবানদের পাশ ঘেঁষে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিতে কত শতাংশ শিক্ষক অনাগ্রহী হবেন? কত শতাংশ ডাক্তার মুখের ওপর বলবেন যে অপারেশনের সময় আমি কারো ফোন তুলি না, যত বড় ক্ষমতাবান হন না কেন আপনি? কত শতাংশ শিক্ষক বলবেন যে আমি পড়াই, এটা আমার কাজ, তোমার চাটুকার বৃত্তি করা আমার কাজ না? দেখা যাবে কবিরা, সংস্কৃতি কর্মীরা, সিনেমা আর্টিস্টরা, সিরিয়াল খোররা যেন দুর্নীতিতে নুব্জ একটা জায়গাতে পদস্পর্শ করার জন্য আন্তরিকভাবে পাগল হয়ে উঠেছে। এই যে জায়গাটা, অর্থাৎ যে মানুষের কিছু করার নেই, যাদেরকে তুমি বলছো সাধারণ মানুষ, যার জীবনের একটা ত্রিপল দরকার, ত্রিপলে পক্ষপাত হয়। ত্রিপল যদি ঠিক সময় দিতে না পারি, বর্ষাতে আমার রেশন যদি বন্ধ হয়ে যায়, আমার বিধবা ভাতা যদি বন্ধ হয়ে যায়, আমার কৃষিতে জল দিয়ে দেওয়া হয়, সেই জল যদি আমার দিক থেকে ঘুরিয়ে নেওয়া হয়, তাহলে আমি কিন্তু খেতে পাবো না। আমার প্রতিদিনের সঙ্গে, প্রতিদিনের জীবন জীবিকার সঙ্গে, পেটের সঙ্গে সরাসরি যুক্ত আমার রাজনীতি। আমি সাধারণ মানুষেরকে দেখাচ্ছি তাদের কথা, অথচ যাদের এই সমস্ত মিটে গেছে সেই মানুষগুলো কিন্তু দুর্নীতির বেশাতি করছে। আর একটা কথা তোমায় বলি, যে দুর্নীতির স্তরটা শুধু রাজনৈতিক নয়। তোমাকে দেখতে হবে একটা রাজনৈতিক দল, তার তো একটা কাঠামো আছে, সে তো আস্তে আস্তে উঠে তারপরে তো সে বড় হয়, কেউ পলিট ব্যুরো হয়, কেউ কেন্দ্রীয় কমিটি হয়। তো এইটার মধ্য দিয়ে তার কি শিক্ষা হচ্ছে, কি রাজনৈতিক শিক্ষা হচ্ছে, সে কোন টেক্সটের ভেতর দিয়ে যাচ্ছে? দেখবে এখনকার যে শাসক গোষ্ঠী, তাদের কোনো টেক্সট নেই। আমরা কি জানি যে কোন মোতাবেক তারা চলবার কথা নিজেরা নিজেদেরকে বলেছে, অর্থাৎ বলেছে যে এই পথে আমরা চলব। তাহলে দুর্নীতির আঁতুড়ঘর তৈরি হচ্ছে কোথায়? না, পার্টি কেন্দ্রগুলো যখন তৈরি হচ্ছে,
যদি একটা পার্টির সিস্টেম এরকম হয় যে তোমাকে কাউন্সিলর করব, তুমি 15 লাখ টাকা দেবে, তাহলে তুমি 15 লাখ টাকা তো পরের 5 বছরে 45 লাখ টাকা তো তুমি তুলে নেবে মিনিমাম। এবার যে মানুষটা লড়ে চলেছে খালি হাতে মানুষের জন্য, সে তো ভোটেও জিততে পারবে না, তার কারণ সে তো বস্ত্র বিতরণও করতে পারবে না, কেন? তো সে তো সৎ। তার মানে যে যত বেশি অসৎ সে তত বেশি পুরস্কার দিতে পারবে তোমাকে, আর যে সৎ সে পুরস্কার দিতে পারবে না। ধরো বিহারের ভোটে কি হলো, শেষ মুহূর্তে 10,000 টাকা করে অসংখ্য মহিলার অ্যাকাউন্টে ঢুকে গেল সরকারিভাবে। এই যদি চেহারা হয় তাহলে কোন দিন তুমি গণতন্ত্রে সরকারি পক্ষের লোকটাকে হারাবে, যেখানে দেশে এত এত দরিদ্র মানুষ যাদের কাছে 10,000 টাকা অনেক অনেক মানে। ফলে দুর্নীতির প্রসঙ্গ অনেক বিস্তারিত প্রসঙ্গ। এবং শেষ কথা যেটা তোমাদের বলি, যে এটা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রসঙ্গও নয়, এটা একটা সাংস্কৃতিক প্রসঙ্গ। অর্থাৎ এর একটা অন্য রকমের চর্চা দরকার, একটা স্পিরিচুয়ালিটিও দরকার হয়তো, এবং এক ধরনের নাটকে, যাত্রায়, কবিতায়, কাব্যে, শিল্পে, সাহিত্যে সর্বত্র হচ্ছে এর বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার। এবং যে দুর্নীতিগ্রস্ত তার মধ্যে যদি কোনো গিল্ট তৈরি না হয়, বরং যে দুর্নীতিগ্রস্ত সে যে কোনো মূল্যে ক্ষমতায় গিয়ে, যদি আমরা ফলাফলটাকেই মেজার করে দেখি, আমরা পথটাকে গুরুত্ব না দিই, তাহলে আমরা গান্ধীর পথ থেকে সরে যাব, রবীন্দ্রনাথের পথ থেকে সরে যাব, চৈতন্যদেবের পথ থেকে সরে যাব, বুদ্ধদেবের পথ থেকে সরে যাব। কেন সরে যাব? যে আমরা কি সবাই বুদ্ধদেব হব, গৌতম বুদ্ধ হব? না, এই মহান টিচারদের থেকে আমরা এইটুকু অন্তত বুঝবো জীবনের আসল মানে কি। কি হবে তোমার এরকম রাক্ষসী খিদে নিয়ে? কি হবে তোমার এই বিকৃত কাম নিয়ে? কি হবে তোমার 25টা লোককে থাকতে থাকতে অন্যায় পর্যুদস্ত করে 33টা বাড়ি বানিয়ে? আসলে এটার কি হবে এর কথা কিন্তু আসলে পুঁজিবাদ জানে। আলট্রা পুঁজিবাদ তার বিস্তৃতম, তার বিস্তৃতম খিদে দিয়ে বোঝে। এই খিদেটা হচ্ছে একটা ভয়ঙ্কর জিনিস। এই খিদেটা হচ্ছে কখনোই ফুরোয় না, এটা হচ্ছে রক্তকরবীর মকরের দাঁত। যত খাবে তার তত খিদে খেতে ইচ্ছে করবে। কেন খাচ্ছে, কিসের জন্য খাচ্ছে সে? তার মানে একটা পয়েন্টের পর যে মানুষ আসলে দুর্নীতির থেকে এরকম চড়াতে থাকে, সে আসলে একটা বিকৃত মনস্ক মানুষ। তার কাছে কিন্তু সবসময় তর্কের মধ্য দিয়ে নয়, সাহচর্যেরও দরকার। যেমন অসুস্থ মানুষকে সাহচর্য দরকার, তেমন করে তাকে গিয়ে বলা উচিত কি হবে। এরম একটি জীবনের প্রশ্ন, এমন একটি আধ্যাত্মিক প্রশ্ন মানুষের তোলা উচিত বিভিন্ন জায়গায়। এই চর্চাটাই কিন্তু পারে যে শিশুগুলো এখনো চোর হয়নি, যাদের বাবা কাকারা দাদারা আমরা যারা অনেকে চোর হয়ে গেছি, সেই শিশুদেরকে আমাদের এই রোগের হাত থেকে বাঁচাতে।